দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি কবিতা, কাস্তে কবি দীনেশ দাসের রচিত যুদ্ধ কেন কবিতাটি। প্রথমেই আমরা কবি দীনেশ দাস সম্বন্ধে একটু জেনে নেব। আধুনিক বাংলা কাব্যের এক উজ্জ্বলতম নক্ষত্র হলো কবি দীনেশ দাস। বাংলা কাব্য সাহিত্যে তিনি কাস্তে কবি হিসেবে সুপরিচিত। কবি দীনেশ দাস আমাদের যুগের এক সংকট আবর্তময় কালে জন্মগ্রহণ করেছিলেন। কবির জন্ম হয় 1913 সালে 6ই সেপ্টেম্বর। আমি সালটা একটু লিখে দিচ্ছি। কবির জন্ম হয়েছে 1913 সাল এবং বাংলার সেই সময় খুব একটা দুঃসময় বলছি কারণ কবি জন্মেছেন তার এক বছর পরে 1914 সাল থেকে 1919 সাল প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল পাচ্ছি আমরা 1914 থেকে 1919। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল পাচ্ছি 1939 থেকে 1945। এই দুটো বিশ্বযুদ্ধ কবি তার জীবন দশায় প্রত্যক্ষ করেছেন। তারপর বাংলার আরেকটি সংকটকাল উনি দেখেছেন 1941 সাল। সবাই জানো বাংলার প্রাণ পুরুষ মহিরুহর মতো বাংলা সাহিত্যকে যিনি ফলে ফলে বৃক্ষে পল্লবিত করেছেন, সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ। আর যে এই সময়কালটা বলছি সেটা ভারতবর্ষের পরাধীনতার সময়। 200 বছর ইংরেজদের দাসত্ব করে আমরা 1947 সালে স্বাধীনতা লাভ করি 15ই আগস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সত্যি একটা সংকটকাল মুহূর্তে কবি জন্মগ্রহণ করেন এবং সেই সময় জন্মের পরের বছর থেকে উনি প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর ভারতের স্বাধীনতা, শুধু তাই নয়, কবি দেখেছেন হিন্দু মুসলমানের দাঙ্গা, কবি দেখেছেন দেশভাগের তীব্র যন্ত্রণা, যেখানে শত শত লোক গৃহহারা বাস্তুহারা হয়ে দুঃখ বেদনা ভরা বুক নিয়ে উদ্বাস্তুর মতো এ দেশ থেকে ওই দেশে চলে গেছেন। সে হাহাকার, সে যন্ত্রণা কবিকে বিশেষভাবে আলোড়িত করে। তার থেকে বড় ঘটনা 1943 সাল। বাংলার 50-এর মন্বন্তর। ইংরেজি 1943 সাল, বাংলার হয়েছে 50-এর মন্বন্তর। সে মন্বন্তরে অর্ধাহারে অনাহারে প্রচুর লক্ষ লক্ষ মানুষকে কবি দেখেছেন রাজপথে খাদ্যের জন্য করুণাগ্রস্ত অবস্থায়, এবং মানুষকে মরে যেতে দেখেছেন, হাহাকার দেখেছেন শহরের বুক জুড়ে, গ্রামের বুক জুড়ে। ভারতবর্ষের এক করুণ চিত্রের ধরা পড়েছে কবির চোখে বারবার, এবং কবির জীবনটাও বারবার আবর্তিত হয়েছে সেই ঘূর্ণাবর্তে। কবি জন্মগ্রহণ করেছিলেন 1913 সালে। কবির মামার বাড়ি আলিপুরের চেতলা গ্রামে।
পিতা ছিলেন ঋষিকেশ দাস, মাতা ছিলেন কাত্যায়নী দেবী। কবিদের আদি বাড়ি ছিল গঙ্গাফাড়ি অঞ্চলে। যখন কবি প্রায় 15 বছর বয়স, তখন ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী বিপ্লবী দলে কবি গোপনে নাম লেখান এবং উনি সরাসরিভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। পরবর্তী সময় দেখি আমরা গান্ধীজির লবণ আন্দোলনে কবি যোগদান করেন, তখন তিনি নবম শ্রেণীর ছাত্র। আন্দোলনে যোগদানের হেতু কবির 1 বছরের মতো পড়াশোনায় ছেদ পড়ে। তার পরের বছর 1930 সালে কবি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন এবং 1932 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করে কবি কলেজে ভর্তি হন পরবর্তী পড়াশোনা অগ্রসর হওয়ার জন্য। কিন্তু সেই সময়ের আবার ঘূর্ণাবতে কবিও আবর্তিত হন, পড়াশোনায় আবারও কবির ছেদ পড়েন। কবি আবারও যুক্ত হন দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এবং তারই সঙ্গে আস্তে আস্তে কবির সাহিত্য সাধনা ও চর্চাও শুরু হয়। 1934 সালে কবির প্রথম কাব্য শ্রাবণী প্রকাশিত হয় দেশ পত্রিকায়। কবিতাটির নাম শ্রাবণী। দেশ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়। পরবর্তী সময় কবি কাশিয়ান পাহাড়ের চা বাগানে চাকরি নিয়ে চলে যান এবং সেখানে গান্ধীজির মতাদর্শের সঙ্গে কবির মতানৈক্য দেখা দেয়। কবি ফিরে আসেন মর্মাহত হৃদয় নিয়ে কলকাতার বুকে। এখানে এসে উনি শিক্ষকতার কাজে যুক্ত হন। কবি সেই সময় তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, বিএ পাশ করে নেন এবং কবি ওই সময় সমাজতান্ত্রিক মতবাদের দ্বারা বা সাম্যবাদ মতবাদের দ্বারা কবি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। 1937 সালের কবির প্রথম কাব্যগ্রন্থ কাস্তে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের একটি মাইলস্টোনের মতো। 1937 সালে জনপ্রিয়তার জোয়ারে কবি প্লাবিত হয়ে গেলেন। ঠিক যেমনি নজরুল, বিদ্রোহী কবি নজরুলকে আমরা দেখি, তার বিদ্রোহী কবিতাটি যখন প্রকাশিত হয় তখন যেমন অপার জনপ্রিয়তায় উনিও প্লাবিত হয়েছেন, ঠিক কবি দীনেশ দাসও তার কাস্তে কাব্যগ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের এক বিশেষ স্থান অধিকার করে উনি আসন গ্রহণ করেছিলেন। তার পরবর্তী কবির অনেক কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য, সেগুলো হলো অহল্যা, কাচের মানুষ, রাম গেছে বনবাসে প্রভৃতি উল্লেখযোগ্য। আমি একটু লিখে দিচ্ছি। এই রাম গেছে বনবাসে কাব্যগ্রন্থটির জন্য কবি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। কবি রবীন্দ্র পুরস্কার লাভ করেন রাম গেছে বনবাস কাব্যটির জন্য। মাত্র 72 বছর বয়সে 1985 সালের 13ই মার্চ কবি ইহলোকের মায়া ত্যাগ করে অমৃত লোকের পথে যাত্রা করেন। কবির মৃত্যু হয় 1985 সালে। বাংলা সাহিত্যের এক বাস্তববাদী মনস্কতা নিয়ে, যুক্তিবাদী চিন্তাধারা নিয়ে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে কবি যে কাব্য রচনা করে গেছেন তা বাংলা সাহিত্যে এক নান্দনিক শীর্ষে আজও অবস্থিত। তাই বাংলা সাহিত্যে যখনই কাস্তে কবি দীনেশ দাসের নাম উচ্চারিত হয় তখন শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে তাকে আজও আমরা স্মরণ করে থাকি। তোমাদের পাঠ্যে আছে কাস্তে কাব্যগ্রন্থের অন্তর্গত যুদ্ধ কেন কবিতাটি। যুদ্ধ কেন, প্রথমেই কবি নামটার সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই প্রশ্নবোধক চিহ্নটার মধ্য দিয়ে
মানবতা প্রেমী শান্তিকামী কবি যুদ্ধ কেন, এই প্রশ্নের মধ্যে এক তীর্যকতা, এক কটাক্ষতা তিনি তুলে ধরেছেন। যুদ্ধ বিরোধী মানসিকতার প্রকাশ। কবি এই যুদ্ধ জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। কবি নিজের জীবনে দুইবার দুটো বিশ্বযুদ্ধের মহামারী উনি প্রত্যক্ষ করেছেন, যার ফলে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের করাল গ্লাসে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে কবি দেখেছেন কাতারে কাতারে। যুদ্ধের এই ধ্বংসাত্মক রূপ মানবতাকে আজ ভুল লুণ্ঠিত করেছে। কবি বারবার যুদ্ধবিরোধী মানসিকতার বহুল প্রকাশ এই কবিতায় শুধু তীর্যকভাবে করেনি, তার সঙ্গে এই মানব সভ্যতা এবং মানব কল্যাণের পথে মানুষকে এগিয়ে আসতে বলেছেন, এই পৃথিবীকে সুসজ্জিত করতে, পল্লবিত করতে এবং সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কবি আহ্বান করেছেন। আসলে কবিতাটির মধ্যে কবি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানবতার জয়গানই গেয়েছেন। কবি দেখেছেন একদল বা এক শ্রেণীর যুদ্ধবাজ মানুষ, যাদের কবি আহাম্মক ছাড়া আর কিছুই বলে অভিহিত করতে পারেননি। তাদের পুরো আকাঙ্ক্ষা, তাদের লালসা, তাদের ক্ষমতা, তাদের নোংরা ইচ্ছের বিবর্ষ প্রকাশে তারা বারে বারে এই পৃথিবীর বুকে ধ্বংসলীলা, যুদ্ধ নামে এই মারাত্মক জিনিসের ধ্বংসলীলায় মেতে উঠে। আর সেই ওদের এই ধ্বংসলীলায়, ওদের এই পুরো আকাঙ্ক্ষার প্রতিপন্নতা করতে গিয়ে বারবার এই পৃথিবীতে মানবতা ভুলুণ্ঠিত হয়েছে, ধ্বংসের মুখোমুখি হয়েছে। ওরা শান্তির ললিত বাণী যেন শুনতে পায় না। কবি ওদেরকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে বলেছে, যুদ্ধে হার বা জিত সেটা কোনো আলোচ্য বিষয়ই হতে পারে না, হতে পারে না যুদ্ধের শেষ কথা, যুদ্ধের চরম কথা। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মানুষকে মানুষের থেকে সম্পর্কের মধ্যে এক চির ফাটালের সৃষ্টি করে। তাই কবি বারবার যুদ্ধবাদী, আহাম্মক, যুদ্ধবাজ, সাম্রাজ্য লোভী মানুষদেরকে বারবার কবি এই কবিতার মধ্য দিয়ে ধিক্কার বাণী তুলে ধরেছেন। কবি বলেছেন, মানুষের জীবন ধারণের জন্য যে সমস্ত মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, তার থেকে এই পৃথিবী আমাদের অনেক অনেক বড়। এই সৌরমণ্ডলের যে নীল গ্রহ, একমাত্র সেই পৃথিবীর বুকে, এই বসুন্ধরার বুকে জীব, প্রাণীকুল ও মানুষ একসঙ্গে সহবাস করে। আর যে কয়েক কোটি লোক এই পৃথিবীতে বসবাস করেন, তার তুলনায় এই পৃথিবী অনেক অনেক বড়। সেই আশা কবি বারবার এই কবিতায় ব্যক্ত করেছেন। তাই মানুষের বাসভূমি বা বাসস্থানের অভাব এই পৃথিবীতে কখনোই হবে না। তারপরেও যদি যুদ্ধগ্রাসী মানসিকতা সম্পন্ন যুদ্ধবাজদের আরো স্থানের দরকার হয়, আরো ভূমির দরকার হয়, তবে তারা যেন সেই স্থান অভাব কিভাবে পূর্ণ করবে তারও সমাধান কবি এই কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। কবি বলেছেন, আমাদের পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল আছে, আমরা সেটা সবাই জানি। তাই কবি বলেছেন যে আমাদের যে জলাভূমিগুলো, যেগুলো মানুষের বসবাসের এখনো উপযুক্ত হয়ে ওঠেনি, সেই জলাভূমিগুলো ভর্তি করে তাকে মানুষের আবাসন স্থল বা ভূমি হিসেবে গড়ে তোলার জন্য কবি আহ্বান জানিয়েছেন। শুধু তাই বলেননি, বলেছে আমাদের যে সমস্ত জঙ্গল, ঘন বনগুলো আছে, যেগুলো মনুষ্য ব্যবহার উপযুক্ত করে নেওয়ার জন্য কবি আহ্বান জানিয়েছেন। জঙ্গলগুলো মানুষের বাসভূমি তুলে ধরে পৃথিবীতে যে বাসস্থানের অভাব যারা মনে করছে, যে যুদ্ধগ্রাসী আগ্রাসী মানুষেরা সাম্রাজ্য লোভের আশায় শুধু যুদ্ধ বাঁধিয়ে চলছে, তাদের বলছেন সেই জঙ্গলগুলো পিষে যেন মনুষ্য বসবাসের যোগ্য করে তোলে। আর কবি বলছেন যে আমাদের যে মেরু দেশগুলো আছে, পৃথিবীর 2 প্রান্তে 2 মেরু দেশ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সেই মেরু প্রদেশগুলো সারা বছর বরফে ঢাকা থাকে। ওখানে খুব নগণ্য সংখ্যক মানুষের বাস আছে। কবি বলছেন, প্রয়োজনে যদি জলপথে, স্থলপথে ওখানে যেতে অনেক সময় লেগে যায়, তবে সেই মেরু দেশগুলোতে প্যারাশুটে কোনো বিমানযানে করে গিয়ে পৌঁছে সেগুলোকে মনুষ্য বসতির উপযুক্ত করে তুলতে। আর বলছেন যে যেখানে পৃথিবীর বড় বড় তৃণভূমিগুলো ছড়িয়ে আছে, সেই তৃণভূমিগুলোতে খাদ্যশস্যের বীজ বপন করতে, যাতে মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, খাদ্যের কোথাও অভাব না হয়। যে কাজ খুব সহজে আমরা
এই উন্নত বিজ্ঞানের প্রযুক্তির দ্বারা করতে পারি, বিজ্ঞানকে মানব কল্যাণের কাজে ব্যবহার করতে পারি, বিজ্ঞানের ধ্বংসাত্মক রূপকে আমরা আহ্বান না করে পৃথিবীর বুকে মারাত্মক ধ্বংসাত্মক বিজ্ঞানের প্রয়োগ না করে বিজ্ঞানের কল্যাণকর রূপকে তুলে ধরে আমরা এই পৃথিবীকে, এই বসুন্ধরাকে সুসজ্জিত, পল্লবিত করব এবং সমৃদ্ধশালী করব বলে সমস্ত মানবতাবাদী বিশ্বাসী মানুষকে কবি আহ্বান জানিয়েছে এই কবিতার মধ্য দিয়ে। আমরা কবিতার মূল জিনিসটা নিয়ে একটু আলোচনা করলাম। কবি দীনেশ দাসের একটি চিত্রপট আমি তোমাদের সামনে তুলে ধরছি। কবির এখানে জন্ম 1913 সালে আমরা দেখছি, কবির মৃত্যু 1985 সালে। মাত্র 72 বছর যে কবি বেঁচে ছিলেন, সেই কবি আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বাংলা সাহিত্যে বিরাজ করছেন। আর এই যুদ্ধ কেন কবিতার মধ্য দিয়ে কবির মানবতার পূজারী রূপে, মানবতার প্রেমী রূপে আমাদের সামনে আমরা কবির আসল বা প্রকৃত মানসিক অবস্থার একটা পরিচয় খুঁজে পেয়েছি। যুদ্ধ কেন কবিতাটি কাস্তে কাব্যগ্রন্থের অন্তর্গত। 1937 সালে কাস্তে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কাস্তে মূল গ্রন্থ। তাহলে আমরা দেখছি কাস্তে কাব্যগ্রন্থটি যুদ্ধ কেন কবিতার মূল কাব্যগ্রন্থ। যুদ্ধ কেন কবিতার প্রথমে আমরা আলোচনা সাপেক্ষে বলেছি যে কবি পৃথিবীর যে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে, সেই দুটো বিশ্বযুদ্ধই উনি ওনার জীবনব্যাপী প্রত্যক্ষ করে গেছেন। শুধু তাই নয়, এই যুদ্ধের করাল গ্রাসে এই মানব সভ্যতার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কবি নিজের হৃদয় দিয়ে, নিজের জীবন দিয়ে উনি অনুভব করেছেন। তো কবিতার শুরুতেই আমরা দেখছি তাই যুদ্ধ কেন কবিতার কবি দীনেশ দাস যেন এই যুদ্ধের বিরুদ্ধে একটা ঘোষণা করেছেন। কবির মানবতা এই যুদ্ধকে কখনোই মেনে নিতে পারেনি, যুদ্ধ বিরোধী মানসিকতার প্রকাশ করেছেন এবং এই কবিতার মধ্যে সেই ভয়াবহতা বা নিষ্ঠুরতা যুদ্ধের একটা প্রকাশও উনি করেছেন। তো আমরা কবিতার প্রথম স্তবকেই দেখতে পাচ্ছি, পৃথিবী অনেক বড়, এখানে কয় কোটি লোক, তবু লড়াই করে যত আহাম্মক, স্থান আরো চাই যুদ্ধবাদে আর উড়ে মৃত্যুর হাওয়ায়। তো কবিতার শুরুতেই কবি বলছেন যে আমরা যে বসুন্ধরায় বাস করি, তা এই পৃথিবীতে যে কয়েক কোটি লোক, সারা বিশ্ব জুড়ে যে কয়েক কোটি লোক আছে, তাদের তুলনায় আমাদের এই নীল গ্রহ, এই পৃথিবী অনেক অনেক বড়। আর এত বড় পৃথিবীতে কখনোই স্থানের অভাব ঘটবে না। কিন্তু তারপরেও কি একদল লোক তবু লড়াই করে যত আহাম্মক। আহাম্মক কবি তাদের বলেছেন যারা যুদ্ধবাদ, যারা যুদ্ধকে পৃথিবীর বুকে আহ্বান করে, ওদের কবি আহাম্মক বা মূঢ় বলে, কবি মূর্খ বলে সম্বোধন করেছেন। সেই যুদ্ধবাজদের প্রতি কবি বলছেন যে তবু এই যুদ্ধবাজরা এই পৃথিবীর বুকে যুদ্ধ করে, তার কারণও কবি বলে দিয়েছেন কেন যুদ্ধ করে। স্থান আরো চাই, ওদের আরো জায়গা চাই, আরো ভূমি চাই। যে ভূমিতে ওরা, যে সামান্য ভূমি ওরা পেয়েছে তাতে ওদের মন সন্তুষ্ট নয়, আরো ভূমির জন্য এই পৃথিবীর বুকে ওরা লড়াই করে যুদ্ধবাদে আর ওরে মৃত্যুর হাওয়ায়। পরপর দুটো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে গেছে, এর থেকে তো মহাসমর আর এই পৃথিবীতে এর পরেও এখনো হয়ে ওঠেনি। তো এত বড় যে বিশ্বযুদ্ধ হয়ে গেছে, সেই বিশ্বযুদ্ধ সংঘটিত করেছে এই যুদ্ধবাজ দলরা। যুদ্ধবাজে আর উড়ে মৃত্যুর হাওয়ায়। হাওয়ায় বলতে এখানে এক ধরনের আতশবাজি আমরা দেখতে পাই, কিন্তু এখানে কবি এই হাওয়ায়, মৃত্যুর হাওয়ায় বলতে অবশ্যই যুদ্ধ বোমা, যুদ্ধ মারণাস্ত্র, যার ব্যবহারের ফলে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ প্রাণ হারিয়ে যায় এই পৃথিবীর বুকে, তারই বর্ণনা কবি তুলেছেন, তারই বিবস্ব, তারই ধ্বংসাত্মক রূপের বর্ণনা কবি করেছেন। কেননা মানবতা আর যুদ্ধ কখনোই দুজন দুজনের পরিপূরক নয়। মানবতার চরম শত্রু হয়েছে এই যুদ্ধ।
যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের এই নিষ্ঠুরতা, মৃত্যুর হাওয়ায় শব্দটি দিয়ে কবি কটাক্ষভাবে, তীর্যকভাবে, প্রতিবাদ সূচক রূপে এখানে তুলে ধরেছেন। আজকের আকাশ জুড়ে মহাসমরের মহামারী। এই যুদ্ধে আমরা জিতি কিংবা হারি এ কথা চরমতর নয়। আজকে আমার প্রশ্ন, কেন হবে বারবার বর্বর এই অভিনয়? দ্বিতীয় স্তবকে কবি বলছেন, আজকের আকাশ জুড়ে মহাসমরের মহামারী। আজকে এই বিশ্ব পৃথিবী জুড়ে কি চলছে? মহাসমর, বিশ্বযুদ্ধ চলছে। আর একটি বিশ্বযুদ্ধ হলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মৃত্যু হয়। সেই মৃত্যুকে কবি মহামারী, মড়কের সঙ্গে তুলনা করেছেন। আজকের যুগে দাঁড়িয়ে আমরা সেই মহামারীর সম্মুখীন, এই একবিংশ শতকের দ্বার গড়ে কিন্তু আমরা সেই মহামারীর সম্মুখীন হয়েছি, কোভিড-19, যার ফলে আমরা দেখছি সারা বিশ্বযুদ্ধে ত্রাহি ত্রাহি ত্রাস জুড়ে গেছে। আর আজকে এতটা আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের এতটা উন্নত হওয়ার ফলেও আমরা শুধু অকাতরে দেখে যাচ্ছি, নিরুপায় নিঃসহায় হয়ে যে মানুষ শত শত মরে যাচ্ছে। সেই মহামারীর আরেকটা প্রকাশ কবি করেছেন। গত যে বিশ্বযুদ্ধগুলো হয়ে গেছে সেখানেও মানুষ যুদ্ধ, মারণাস্ত্রের দ্বারা ত্রাহি ত্রাহি রূপে মানুষ মরে গেছে, কাতারে কাতারে, লক্ষে লক্ষে, হাজারে হাজারে মানুষ। সেই মৃত্যুকেই কবি মহামারীর সঙ্গে তুলনা করেছেন। সেই যুদ্ধবাজরা মানুষের কোনো শান্তির ললিত বাণী শোনাতে পারে না। যে যুদ্ধ শুধু ধ্বংসাত্মক রূপ নিয়ে আসে, বিধ্বংসিতার কারণ হয়ে যায়, সেই যুদ্ধকে কেউ কোনোদিন এই পৃথিবীর বুকে আহ্বান করে না। তাই কবি বলছেন, এই যুদ্ধে আমরা হারি বা জিতি, এই যুদ্ধে হার বা জিত সেটা কখনোই আলোচ্য বিষয় হতে পারে না। যুদ্ধ যেখানে ধ্বংসাত্মক, তাকে কখনোই কোনোভাবে মানুষ আহ্বান জানাতে পারে না। তাই কবির বারবার একটাই প্রশ্ন, কেন হবে বারবার বর্বর এই অভিনয়? এই সভ্যতার বুকে কেন হবে বারবার? বারবার শব্দটার মধ্য দিয়ে কবি পর পর দুটো বিশ্বযুদ্ধ, যা উনি ওনার জীবন দিয়ে প্রত্যক্ষ করেছেন, সেই বিশ্বযুদ্ধের কথাই বারবার বলছেন। বারবার কেন এই কৃত্রিম মহাযুদ্ধের সৃষ্টি হবে, মহাসমরের সৃষ্টি হবে, যার ফলে এই পৃথিবীর বুকে নেমে আসবে ধ্বংসা। এই মানবতা হচ্ছে আজ ভুল লুণ্ঠিত এই বিশ্বযুদ্ধের ফলে। কবি তৃতীয় স্তবকে বলছেন, আহাম্য কুড়ো আকাঙ্ক্ষায় এই পৃথিবী বারবার চির খায় ট্যাঙ্কারের চাকায়। ফাটা রেকর্ডের মতো পৃথিবীটা ঘুরে চলে। আমার গানের পিন বেঁধে গেছে হঠাৎ ফাটলে। বারবার ঘুরে ঘুরে একঘেয়ে এক কথা কয়, কেন হবে বারবার বর্বর এই অভিনয়? কবি বলছেন, যারা যুদ্ধবাজ ওরা সত্যি আহাম্মক, ওরা সত্যি নির্বোধ। যদি বুদ্ধি থাকতো, ওদের এই যুদ্ধবিরোধী কাজ না করে মানব সভ্যতার উন্নতির জন্য ওরা নিজেদের সমস্ত শক্তিকে, সমস্ত প্রেরণাকে, সমস্ত উৎসাহকে ওরা আত্মনিয়োগ করতেন। কিন্তু এই আহাম্মকেরা বারবার স্থানের জন্য, এই পৃথিবীর বুকে নিজেদের সাম্রাজ্য বিস্তারের জন্য, পুরো আকাঙ্ক্ষা, নিষ্ঠুরতার পাশবিক ইচ্ছে পূরণের জন্য এই পৃথিবীর বুকে বারবার যুদ্ধ নিয়ে আসে। আর বারবার এই বসুন্ধরা বুকে চিট ধরে যায়, বুকে ফাটাল ধরে যায়। কিসের দ্বারা? ট্যাঙ্কারের চাকায় দ্বারা। এখানে ট্যাঙ্কার বলতে যুদ্ধযানকে বোঝানো হচ্ছে। যেই যুদ্ধযানের চাকাগুলো একটা চেইনের দ্বারা আবদ্ধ থাকে এবং সেই যুদ্ধযানটি জলে এবং স্থলে উভয় ক্ষেত্রেই চলে। এবং এই ট্যাঙ্কার যখন চলে যেন সব কিছু নিষ্পৃষে নিয়ে চলে যায়, পিষ্ট করে ফেলে তার চারিদিক। পৃথিবীর বুক যেন যন্ত্রণায় ফাটাল ধরে যায়, চিত ধরে যায়। আসলে কবি বলতে চেয়েছেন, পৃথিবীর বুকে যে যতটা ফাটাল ধরে তার থেকে বেশি বড় ফাটাল ধরে মানবতার বুকে। মানুষের মধ্যে মানুষের মানবিক সম্পর্কে, ভ্রাতৃত্ব মৈত্রের বন্ধনে আমরা যে একে অপরের সঙ্গে বেঁধে আছি, তার মধ্যে চিত ধরে। আর সে ফাটাল অপূরণীয়। কবি বলছেন, আমার গানের পিন বেঁধে গেছে হঠাৎ ফাটালে। বারে বারে ঘুরে ঘুরে একঘেয়ে এক কথা কয়, কেন হবে বারবার বর্বর এই অভিনয়? রেকর্ড, রেকর্ড শব্দটা হয়তো তোমাদের কাছে অনেকটাই নতুন। থমাস এডিসন গ্রামাফোন রেকর্ড আবিষ্কার করেছিলেন।
যেটাকে আমরা বলি কলের গান। তোমরা হয়তো অনেক পুরনো সিনেমা বা নাটকে দেখবে সেই কলের গান একটা ভোপুর মতো থাকে, তা দিয়ে শব্দটা বেরোয়। আর লং রেকর্ড, এখনকার যে সিডি ডিশগুলো দেখো তারই মতো, সেগুলো কালো প্লাস্টিকের, লং অনেক বড় হতো, এখন সিডির মতো এত ছোট না, সেটা অনেকটাই বড়। সেই রেকর্ডটা বসিয়ে দিলে, তার মাথাটা একটা পিন লাগিয়ে দিলে এই রেকর্ডে সঞ্চিত যে শব্দগুচ্ছ আসে, সেটা গান হতে পারে, আবৃত্তি হতে পারে, নাটক হতে পারে, গল্প হতে পারে, বা অন্য অনেক কিছু হতে পারে, সেটা বাজতে শুরু করে এবং ওই যে উপরে যে ভপুর মতো আছে সেটা দিয়ে শব্দটা বাইরে এসে আমাদের কর্ণকুহরে পৌঁছে যায়। তো সেই কলের গান বা সেই গ্রামাফোন যেই যা দিয়ে বাজতো, সেই লং প্লেয়ার বা সেই কালো রঙের ডিস্কটাকে আমরা বলে থাকি রেকর্ড। সেটা আবার প্লাস্টিকের নির্মিত হয়। তো সেই রেকর্ডটা যদি কোনো জায়গায় ফাটাল থাকে, সেই ফাটালের মধ্যে যদি ওই গানের পিনটা আটকে যায়, তখন একটি কথাই বারবার পুনর্বার আবৃত্ত হতে থাকে। ঠিক তেমনি এই পৃথিবীর বুকেও বারবার এই নৃশংস যুদ্ধ বারবার পুনর্বার আবৃত্ত হওয়ার ফলে কবি বলছেন কেন হবে বারবার, বারবার কেন এই বর্বরতা, এই ধ্বংসাত্মক রূপ আমরা এই মানব সভ্যতার আমরা দেখব, আমরা তার সম্মুখীন হব। আসলে কবি এই ভাঙা রেকর্ডের সঙ্গে যুদ্ধের নিষ্ঠুরতার রূপটাকে একটা উপমা স্বরূপ ব্যবহার করেছেন। পৃথিবী অনেক বড়, জলাভূমি মাঠ করো, জঙ্গল হাসিল হোক ভেঙে চুরে পিসে, প্যারাশুটে নেমে পড়ো, মেরুতে বসতি করো, বীজ বুনো কিরগিজ স্ট্যাপিজে। বলছে আমাদের এই পৃথিবী অনেক বড়, মানুষের যে মৌলিক চাহিদা আছে তা চাহিদা পূরণের জন্য এই পৃথিবী অনেক বড়। সেই অনেক বড় পৃথিবীর মধ্যে বাসভূমির কখনোই অভাব হবে না। এই বাসভূমি যদি অভাব পড়ে যায় তাহলে কি হবে, কবি বলছেন তার সমাধানের পথও কবি দিয়ে দিয়েছেন। জলাভূমিকে, যে আমাদের যে জলাভূমিগুলো আছে, যে খাল বিল নদী নালাগুলো আছে, সেগুলোকে মাটি দিয়ে ভর্তি করে মাঠ তৈরি করে নিতে বলছে। আর যে সমস্ত জঙ্গলগুলো আছে, যেমন অ্যামাজনের বিশাল জঙ্গল, আফ্রিকার গহন বন, এরকম জঙ্গলগুলোকে কবি বলছেন যে ভেঙে চুরে পিষে একদম সমান করে মানুষ্য বসতি স্থাপন করে নিতে। আর কি বলছেন, যে প্যারাশুটে নেমে পড়ো মরুবসতি। প্যারাশুট যেখান থেকে আকাশযান দিয়ে, যেখান থেকে মানুষ বা কোনো বস্তু উপর থেকে নিচে খুব সহজে কাপড়ে বাঁধা দড়িতে থাকে, দড়ি দিয়ে মানুষ বা বস্তুকে বেঁধে দেয় এবং খুব উপর থেকে খুব আস্তে আস্তে নিচে নামিয়ে নিয়ে আসে, সেই প্যারাশুট দিয়ে বলছেন মেরু দেশগুলো যেগুলো সারা বছর বরফে ঢাকা থাকে, সেখানে গিয়ে প্রয়োজনে তোমরা বসতি স্থাপন করো। তবু আর কি কবি বলছেন, যে কিরগিজ আর স্ট্যাপিস, মধ্য এশিয়ার দুর্গম অঞ্চল যেগুলো আছে সেগুলো, সেখানে কিরগিজ আছে, আর ইউরোপের তৃণভূমি অঞ্চল হয়েছে স্ট্যাপিস। সেই স্ট্যাপিসে কবি বলছেন কিরগিজ বা স্ট্যাপিসে তোমরা খাদ্য শস্য, সেই তৃণভূমিকে ব্যবহার করো, ব্যবহার করে খাদ্য বীজ, খাদ্য শস্য তৈরি করো, তাহলে মানুষের জীবন ধারণের জন্য খাদ্যেরও অভাব থাকবে না। যেমন বাসস্থানেরও অভাব থাকবে না, তেমন খাদ্যেরও অভাব থাকবে না। কবি আসলে বলতে চাইছেন যে যে আগ্রাসী শক্তি, যে ক্ষমতা লোভী জাগার জন্য, স্থানের জন্য যুদ্ধ করছে, ওদের যদি স্থান অভাব পড়ে তাহলে এই সমস্ত জায়গাগুলো ওরা বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি দিয়ে ব্যবহারযোগ্য যেন করে তোলে। কবি আবারও বলছেন পৃথিবী অনেক বড়, বিজ্ঞানের তাপ নয় বিজ্ঞানের আলোকে তুলে ধরো। এই পৃথিবী অনেক বড়, এই পৃথিবীর মধ্যে আমরা যে কয়েক কোটি মানুষ আছে, তারা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মানবতার জয়গান করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারি। তাই কবি বলছেন বিজ্ঞানের ধ্বংসাত্মক রূপকে তুলে ধরে এই পৃথিবীকে রক্তরঞ্জিত করে তুলো না, বরং বিজ্ঞানের যে আলো, যে কল্যাণকর রূপ, তাকে তুলে ধরো এবং তার দ্বারা পৃথিবী বা এই সভ্যতার অগ্রগতির পথে তোমরা এগিয়ে যাও, আর পৃথিবীকে করে তুলো সুন্দর, পল্লবিত এবং সজ্জিত। কবিতার মূল ভাবটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এখন আমি এই কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নর
একটু প্রশ্ন উত্তর একটু আলোচনা করে দিচ্ছি। যুদ্ধ কেন কবিতাটির কবির নাম দীনেশ দাস। বাংলা সাহিত্যে কে কাস্তে কবি হিসেবে পরিচিত? কবি দীনেশ দাস। বলছে এই পৃথিবীতে কত লোক সংখ্যা বাস করে? কবি বলছেন এখানে কয়েক কোটি লোক বাস করেন। কবি আহাম্মক কাদের বলেছেন? কবি যুদ্ধবাজ লোকদের আহাম্মক বলেছেন। মহামারী বলতে কি বোঝো? মহামারী মানে কোনো কোনো মরণব্যাধি রোগে যখন লক্ষ লক্ষ মানুষ মরে যায় তাকে বলে মহামারী। আজকে আমার প্রশ্ন, কবি কি প্রশ্ন তুলে ধরেছেন? কবি প্রশ্ন তুলে ধরেছেন কেন হবে বারবার বর্বর এ অভিনয়। কবি কোথায় মাঠ করতে বলেছেন? কবির জলাভূমিতে মাঠ করে নিতে বলেছেন। কবি প্যারাশুটে কোথায় নেমে যেতে বলেছেন? কবি প্যারাশুটে মেরুতে নেমে যেতে বলেছেন। কবি কোথায় শস্য বীজ উৎপাদন করতে বলেছেন? কিরগিজ ও স্ট্যাপিজে কবি শস্য বীজ উৎপাদন করতে বলেছেন। বিজ্ঞানের কাকে তুলে ধরতে কবি বলেছেন? বিজ্ঞানের আলোকে কবি তুলে ধরতে বলেছেন। বিজ্ঞানের কি তুলে ধরতে কবি না করেছেন? বিজ্ঞানের তাপকে কবি তুলে ধরতে না করেছেন। আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। এক দুবার পাঠ্য বইটি পাঠ করলে কবিতাটি তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আজ এখানেই পাঠদান শেষ করলাম। নমস্কার।